গুড ইভিনিং। আগের দিনের যখন আমি সিলেবাসটা সম্পর্কে বলছিলাম, তো তখন আমাদের ইউনিট 1 এবং ইউনিট 2 যেটা আছে সাইকোলজিক্যাল ফাউন্ডেশন অফ এডুকেশন সেই সম্পর্কে আমি বলেছি যে আপনারা এই দুটো জায়গা থেকে কিভাবে প্রিপারেশন নেবেন এবং কিভাবে পড়বেন। আজকে বলবো চ্যাপ্টার 3 যেটা রয়েছে, আমাদের ইউনিট 3 যেটা রয়েছে সোশিওলজিক্যাল ফাউন্ডেশনস অফ এডুকেশন। এখানে রয়েছে সোশ্যাল গ্রুপস, প্রাইমারি এবং সেকেন্ডারি। দেখুন এখান থেকে কিভাবে পড়বেন। এখান থেকে এই যে সোশিওলজিক্যাল ফাউন্ডেশন অফ এডুকেশন মানে হচ্ছে, ধরুন একদম শুরুতে মানে সোশিওলজি শব্দটি কোথা থেকে এসছে, তারপরে কোন কোন দেশে সোশিওলজি কোন কোন ইয়ারে একটা ডিসিপ্লিন হিসেবে পড়ানো শুরু হলো। মানে ধরুন আমেরিকাতে সোশিওলজি কবে পড়ানো শুরু হচ্ছে, ব্রিটেনে কবে শুরু হচ্ছে, ইউএসএ তে কবে শুরু হচ্ছে, বা ইন্ডিয়াতে কবে শুরু হচ্ছে। মানে প্রত্যেকটা দেশে সোশিওলজি অ্যাজ আ ডিসিপ্লিন হিসাবে কোন কোন ইয়ার পড়ানো শুরু হচ্ছে এবং সোশিওলজি শব্দটি কে বললো, সোশিওলজির একটা যে অ্যাপ্লাইড ব্রাঞ্চ হিসেবে আমরা পরবর্তীকালে এডুকেশনাল সোশিওলজি পড়ছি, সেই এডুকেশন সোশিওলজি শব্দটি মানে কে বলেছেন, এবং সোশিওলজির অন্তত 4-5 জনের বিভিন্ন রকম যে সোশিওলজিস্ট যারা রয়েছেন, যেমন বিভিন্ন রকম ম্যাকআইভার পেজ বা অগাস্ট কোঁতে, বা আমরা যদি বলি যে ম্যাক্স ওয়েবার, এদের বিভিন্ন ডেফিনেশন গুলো একটু পড়ে রাখতে হবে। তাদের বিশেষত বইগুলো, মানে ধরুন ম্যাকআভার পেজের একটা বইয়ের নাম, মানে যেগুলো পপুলার বইগুলো যেগুলো রয়েছে, বা হচ্ছে তোমার আপনার হচ্ছে যদি আমরা দেখি যে ইয়ের ম্যাক্স ওয়েবারের পেজ, অগাস্ট কোতের কোনো হচ্ছে বই, এই সমস্ত বইয়ের নামগুলো একটা দুটো করে পপুলার বইগুলোর নামগুলো দেখে রাখবেন। আর তার পাশাপাশি ওই যে এডুকেশনাল সোশিওলজির ডেফিনেশন দু চারটে একটুখানি মনে রাখতেই হবে। ওখান থেকে অনেক সময় স্টেটমেন্ট তুলে প্রশ্ন করে যে এই ডেফিনেশনটি কার। এরপর যে বিষয়টি আছে সেটা হচ্ছে সোশ্যাল গ্রুপস। তো সোশ্যাল গ্রুপস যদি আমরা দেখি, তাহলে সোশ্যাল গ্রুপস দেখতে গেলে আমাদেরকে একটা জিনিস দেখতে হবে, সেটা হচ্ছে এই সোশ্যাল গ্রুপস বলতে আমরা কি বুঝি। গ্রুপস এর যে ক্লাসিফিকেশনটা হচ্ছে সেই ক্লাসিফিকেশন গুলো ভালো করে পড়বেন। ধরুন আহ, যদি আমরা দেখি যে যে সমস্ত সোশিওলজিস্ট রয়েছে তাদের মতে বিভিন্ন রকম ভাগ রয়েছে, যেমন ম্যাকাইভার অ্যান্ড পেজের মতে একরকম আছে, সামনের মতে একরকম রয়েছে, তারপরে উম এরকম ভাবে বিভিন্ন রকম গ্রুপ গুলো রয়েছে। যদিও এখানে সিলেবাসে স্পেসিফিক করে দুটো গ্রুপ বলা আছে, প্রাইমারি সেকেন্ডারি, তবুও আমি বলবো যে প্রাইমারি সেকেন্ডারির পাশাপাশি আপনারা টারশিয়ারি গ্রুপটা পড়বেন, তারপরে ইন গ্রুপটা পড়বেন, আউট গ্রুপসটা পড়বেন, এইগুলো একটুখানি দেখে রাখতে হবে। তারপরে গ্রুপগুলো কিভাবে ফর্ম হয়, একটা ফিচার্স দিয়ে দিল, দিয়ে বলা হলো যে এই ধরনের বৈশিষ্ট্য কোন গ্রুপের ক্ষেত্রে দেখা যায়, এটা কি প্রাইমারি গ্রুপ, সেকেন্ডারি গ্রুপ, ইন গ্রুপ, টারশিয়ারি গ্রুপ, এরকম ধরনের একটা স্টেটমেন্ট তুলে প্রশ্ন করতে পারে। তাহলে এইগুলো দেখতে হবে প্রাইমারি গ্রুপের মেন মেন ফিচার্স গুলো কি কি, বৈশিষ্ট্যগুলো অনেক সময় দেয় যে এই চারটি বৈশিষ্ট্যের মধ্যে কোনটি প্রাথমিক গোষ্ঠীর বৈশিষ্ট্য নয়, বা এই চারটি বৈশিষ্ট্যের মধ্যে কোনটি সেকেন্ডারি গ্রুপের বৈশিষ্ট্য নয়। তাহলে এইগুলো আপনারা একটু দেখবেন। তারপরে সোশ্যাল প্রসেসের মধ্যে রয়েছে অ্যাসোসিয়েটিভ এবং ডিসঅ্যাসোসিয়েটিভ। এটা আপনারা জানেন যে অ্যাসোসিয়েটিভ এবং ডিসঅ্যাসোসিয়েটিভ এর মধ্যে পড়তে হবে মূলত। অ্যাসোসিয়েটিভ মানে কি, যেখানে অ্যাসোসিয়েশনটা হচ্ছে, যেখানে আমরা বলতে পারি অ্যাকোমোডেশন, অ্যাসিমিলেশন, অ্যাকালচারেশন, কোঅপারেশন, এই জায়গাগুলোতে দেখতে হবে কোঅপারেশন কাকে বলে, কি বৃত্তান্ত, অ্যাকালচারেশন বলতে আমরা কি বুঝি, কিভাবে অ্যাকালচারেশন হয়। অনেক সময় এক্সাম্পল দিয়ে বলে যে এই যে ঘটনাটা ঘটলো, এটা কি হচ্ছে কালচারাল ল্যাগ, এটা কি কালচারাল কনফ্লিক্ট, এটা হচ্ছে অ্যাকালচারেশন, এটা অ্যাকোমোডেশন, কোনটা কি হচ্ছে সেই জায়গাটা একটুখানি দেখবেন। আর ডিসঅ্যাসোসিয়েটিভ যেটা রয়েছে তার মধ্যে আমরা জানি অবশ্যই সকলেই যে কম্পিটিশন, সোশ্যাল কম্পিটিশন, কনফ্লিক্ট যেগুলো রয়েছে সেইগুলো, কনফ্লিক্ট কাকে বলে, কিভাবে সোশ্যাল কনফ্লিক্ট গুলো হয়, বা কনফ্লিক্টের উপর বেস করে যদি কোনো রকম কোনো বই থাকে সেইগুলো একটুখানি দেখবেন। তারপরে আছে এডুকেশন, সোসাইটি অ্যান্ড সোশ্যাল চেঞ্জ। এই যে সোসাইটি তো আমরা আগেই পড়ছি, সোশ্যালজি পড়তে গিয়ে সোসাইটি কাকে বলে, কি বৃত্তান্ত, এই সমস্ত কিছু। তারপর সোশ্যাল চেঞ্জ, সোশ্যাল চেঞ্জ কাকে বলে, তারপরে ধরুন সোশ্যাল চেঞ্জের ফলস্বরূপ যেগুলো ঘটেছে বা যেগুলো ঘটছে, যে সমস্ত রিভলিউশন গুলো ঘটছে, ইভলিউশন গুলো ঘটছে, সেইগুলো একটু দেখতে হবে। যে সোশ্যাল চেঞ্জের যে সমস্ত কনস্ট্যান্ট গুলো রয়েছে, মানে যে সমস্ত বাধাগুলো রয়েছে সেইগুলো তখন দেখবেন। যে ধরুন ল্যাঙ্গুয়েজ একটা বাধা হতে পারে, তারপরে হচ্ছে বিভিন্ন রকম আমাদের কাস্ট একটা বাধা হতে পারে, রিলিজিয়াস একটা বাধা হতে পারে, রিলিজিয়ান একটা বাধা হতে পারে, এথনিসিটি একটা হতে পারে। এইগুলো বিভিন্ন রকম সোশ্যাল চেঞ্জের বাধা হতে পারে, সেইগুলো দেখবেন যে কোন চারটে অপশন দিল, বলে চারটি অপশনের মধ্যে নিম্নোক্ত চারটির মধ্যে কোনটি সামাজিক পরিবর্তনের একটি বাধা নয়, এরকম ধরনের প্রশ্ন দিতে পারে।
সেই কারণে ওইটা দেখবেন। সোশ্যাল চেঞ্জ, এই বইটি কার লেখা, বা হচ্ছে এখান থেকে একটুখানি কালচারটা পড়বেন। কালচার কাকে বলে, কালচারাল ল্যাগ কি, তারপরে হচ্ছে কালচারাল ল্যাগ শব্দটি প্রথম কে কত সালে ব্যবহার করেছেন, কালচারাল ল্যাগ কেন বলা হলো, অতএব সেখানে মেটেরিয়ালিস্টিক কালচার কোনটি, নন মেটেরিয়ালিস্টিক কালচার কোনটি, এই যে এটা ডিফারেন্সিয়েশনটা রয়েছে সেই জায়গাটা একটুখানি পড়তে হবে, এবং সোশ্যাল চেঞ্জের এফেক্ট হিসাবে আমরা কি পাচ্ছি। অতএব সেখান থেকে যদি দেখতে পাই যে আমাদের আরবানাইজেশন এসছে, ওয়েস্টার্নাইজেশন এসেছে, তারপরে হচ্ছে আমাদের গ্লোবালাইজেশন এসেছে, ঠিক আছে? এইগুলো একটু দেখবেন যে আরবানাইজেশন কোনটি, গ্লোবালাইজেশন কোনটি, ওয়েস্টার্নাইজেশন কোনটি। অনেক সময় পরীক্ষায় দেখবেন সেটে বা আমাদের পূর্ববর্তী যে এসএলএসটি যদি আমরা দেখি, সেখানে দেখব যে এই সমস্ত প্রশ্নগুলো এসেছে, যে একটা দিয়ে দিল বলে এর মধ্যে কোনটি আরবানাইজেশনের বৈশিষ্ট্য নয়, বা এর মধ্যে কোনটি একটা আধুনিকীকরণের বৈশিষ্ট্য। তো সেই কারণে কিন্তু এটা আপনাদেরকে দেখতে হবে সোশ্যাল চেঞ্জের মধ্যেই। যদিও স্পেসিফিক ভাবে সিলেবাসে কিন্তু উল্লেখ করা নেই, তবুও একটা জায়গায় আছে, সেরকম ভাবে তো এরকম ভাবে কোথাও নেই, মানে জাস্ট এইটুকু শুধু উল্লেখ করে দিয়েছে যে সোশ্যাল চেঞ্জ, কিন্তু সোশ্যাল চেঞ্জের মধ্যে তার যে বলা যেতে পারে যে ফলাফল স্বরূপ যেগুলো ঘটছে সেইগুলো বলা নেই পরিষ্কার করে, তবুও কিন্তু সেইগুলো আপনাদেরকে একটু দেখতে হবে। এবং তারপরে যেটা আছে সেটা হচ্ছে সোশ্যালাইজেশন। সোশ্যালাইজেশন কাকে বলে, সোশ্যালাইজেশন কিভাবে ঘটে। যেমন যদি আমরা দেখি যে সোশ্যালাইজেশনের জন্য তো যেমন ধরুন বিভিন্ন বিষয়গুলো রয়েছে, যেমন আমাদের ফ্যামিলি থেকে সোশ্যালাইজেশন হচ্ছে, আমাদের একটা ক্লাসরুম এনভায়রনমেন্ট বা স্কুল কলেজ থেকে একটা সোশ্যালাইজেশন হচ্ছে, আমাদের বিভিন্ন ইনফর্মাল গ্রুপস থেকে সোশ্যালাইজেশন গুলো হচ্ছে। তাহলে এই সোশ্যালাইজেশন বলতে কি বোঝেন, সোশ্যালাইজেশন কিভাবে কিভাবে হয়, তার জন্য তার কোন কোন ফ্যাক্টরস গুলো থাকে দায়ী, সেইগুলো একটু ভালো করে পড়তে হবে। এবং কারেন্ট সোশিওলজিক্যাল প্রবলেমস যেগুলো রয়েছে তার মধ্যে রয়েছে আমাদের ইলিটারেসি। ইলিটারেসির মধ্যে পড়তে হবে যে ইলিটারেসির জন্য কি কি প্ল্যানিং আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট নিয়েছে, কোন কোন সালে কি পরিকল্পনাগুলো নিয়েছে, ধরেন অ্যাডাল্ট এডুকেশন প্রোগ্রাম কবে থেকে নেওয়া হয়েছে, লিটারেসি প্রোগ্রাম কত সালে নেওয়া হয়েছে, ন্যাশনাল লিটারেসি মিশন কত সালে হয়েছে, এনএলএম এনএলএম এর মূল অবজেক্টিভ কত সালে, কোন সালের কত তারিখে এনএলএম নেওয়া হলো। এই জায়গাগুলো ইলিটারেসি লিটারেসি জায়গা থেকে, লিটারেসি বলেছে মানে তার অপোজিট ফর্মটা লিটারেসিটাও আপনাদেরকে পড়তে হবে। তারপরে আছে ইউনিভার্সালাইজেশন অফ প্রাইমারি এডুকেশন। ইউনিভার্সালাইজেশন প্রাইমারি এডুকেশন মানেই হচ্ছে সার্বজনীন একটা বলা যেতে পারে যে প্রাথমিক শিক্ষা, প্রাইমারি এডুকেশন। এবং সেখানে রয়েছে ইকুয়ালিটি, এডুকেশন অ্যান্ড অপরচুনিটি। ইকুয়ালিটি বলেছে, ইকুয়ালিটির পাশাপাশি ইনইকুয়ালিটি পড়তে হবে, তার পাশাপাশি ইকিউটি পড়তে হবে, যে ইকুয়ালিটি কি, ইকিউটি কি, ইনইকুয়ালিটি কি, কাকে বলে, সেগুলো আপনারা পড়বেন। আর তার পাশাপাশি যেটা রয়েছে এডুকেশন অফ এসসি এসটি এন্ড ওবিসি, মানে এসসি কাদের বলা হয়, কোন ল এর অ্যাক্টে এসসি চালু হলো, তারপরে হচ্ছে এসটি কাদের বলা হয়, এসটি কেন তাদেরকে বলা হয়, তাদের জন্য কোন ল আছে, ওবিসি কত সাল থেকে চালু হলো, ওবিসির কোন ল আছে যার জন্য ওবিসি চালু হলো। তাহলে এই যে প্রভিশন গুলো রয়েছে এসসি এসটি ওবিসি তাদের যে প্রভিশন গুলো, এবং হচ্ছে এসসি দের জন্য কোনো চাকুরির ক্ষেত্রে কত পার্সেন্ট সিট রিজার্ভেশন রয়েছে, এসটি দের জন্য কত পার্সেন্ট রিজার্ভেশন থাকে, ওবিসি দের জন্য কত পার্সেন্ট থাকে, তার যে হিসাব নিকেশ গুলো, এবং আমাদের ওভারঅল ইন্ডিয়াতে এসসি এসটি ওবিসি দের বর্তমান অবস্থান, এইগুলো জাস্ট একটুখানি এমনি বই থেকে পড়ে দেখতে পারেন, তার পাশাপাশি আপনারা ইন্টারনেট থেকেও একটু দেখবেন। আচ্ছা, হিস্ট্রিক্যাল ফাউন্ডেশনটা যদি আমরা দেখি তাহলে এখান থেকে আমরা দেখতে পাবো যে ১ নম্বর যে ইউনিটটা রয়েছে যেটা হচ্ছে ফিচার্স অফ ব্রাহ্মণিক অ্যান্ড বুদ্ধিস্ট এডুকেশন ইন এনসিয়েন্ট ইন্ডিয়া। সেটা হচ্ছে যে আমাদের যদি প্রাচীনকালের যে শিক্ষা ব্যবস্থা সেখান থেকে আমরা শুরু করব, তাহলে সেখান থেকে ব্রাহ্মণ্য শিক্ষা ব্যবস্থা এবং বৌদ্ধ শিক্ষা ব্যবস্থার মূল জায়গাটা আমাদেরকে পড়তে হবে। ব্রাহ্মণ্য এবং বৌদ্ধ শিক্ষা ব্যবস্থা কি পড়তে হবে সেটা হচ্ছে একদম, মানে আপনাকে পুঙ্খানুপুঙ্খভাবে পড়তে হবে। এখান থেকে প্রচুর প্রশ্ন আসে যে ব্রাহ্মণ্য শিক্ষা ব্যবস্থা, ধরুন যে শিক্ষার মধ্য দিয়ে শুরু হচ্ছে সেই অনুষ্ঠানের নাম কি, তারপরে কত বছর বয়সে কাদের জন্য শিক্ষার সুযোগ ছিল, ব্রাহ্মণ্য শিক্ষার মাধ্যম কেমন ছিল, তারপরে ব্রাহ্মণ্য শিক্ষা ব্যবস্থায় শিক্ষার্থীরা যে স্নাতক হতেন, স্নাতকদেরকে কি বলা হতো, কোন অনুষ্ঠানের মধ্য দিয়ে ওদের শিক্ষা শুরু হতো, যদি নিয়মিত পাঠ বন্ধ থাকতো সেই অনুষ্ঠানকে কি বলা হতো, যদি হঠাৎ কোনো কারণের জন্য পাঠ বন্ধ থাকতো তাহলে সেই কারণকে কি বলা হতো, তারপরে ধরুন যে অনুষ্ঠানের মধ্য দিয়ে শিক্ষার সমাপ্তি হতো সেই অনুষ্ঠানের নাম কি। তাহলে এই বিষয়গুলো কিন্তু ব্রাহ্মণিক সিস্টেম থেকে খুব ভালো করে পড়তে হবে। আর বুদ্ধিস্ট থেকেও সেম পড়বেন আপনারা, যে ধরুন এখান থেকে যদি আমরা দেখি তাহলে হচ্ছে ব্রাহ্মণিক এডুকেশন বা বুদ্ধিস্ট এডুকেশনের মধ্যে বেসিক ডিফারেন্সটা কোথায়। তারপরে হচ্ছে আপনার দেখবেন যে
বৌদ্ধ শিক্ষা ব্যবস্থায় শিক্ষা শুরু হচ্ছে কোন অনুষ্ঠানের মধ্য দিয়ে, শিক্ষা শেষ হচ্ছে কোন অনুষ্ঠানের মধ্য দিয়ে, তারপরে শিক্ষার মাধ্যম কেমন ছিল। ত্রিপিটক যদি আমরা দেখি, অনেক সময় ত্রিপিটক থেকে প্রশ্ন আসে, যে বিনয় পিটক, সত্য পিটক এবং অভিধম্ম পিটক থেকে প্রশ্ন আসে যে এই এই বিষয়গুলি কোন পিটকের অন্তর্ভুক্ত। ধরুন বলল যে বিভিন্ন রকম এই সমস্ত গৌতম বুদ্ধের যে সমস্ত এই বাণী বা এই সমস্ত গুলো কোন ইয়ের মধ্যে অন্তর্ভুক্ত, ফিলোসফিক্যাল বা সাইকোলজিক্যাল বেসিস যেগুলো রয়েছে সেগুলো কোন ত্রিপিটকের অন্তর্ভুক্ত, ত্রিপিটক কোন ভাষায় লেখা, তখনকার দিনে বুদ্ধিস্ট এডুকেশন কোন ভাষার মাধ্যমে দেওয়া হতো, এবং তাদের যে শিক্ষা সমাপ্তি হতো সেই শিক্ষা সমাপ্তি কোন অনুষ্ঠানের মধ্য দিয়ে হতো। এই সমস্ত প্রশ্নগুলো। আরেকটা বিষয় যেটা হচ্ছে, বুদ্ধিস্ট এডুকেশন এবং ব্রাহ্মণিক এডুকেশন পড়তে গেলে সে সময় যে সমস্ত ইনস্টিটিউশন গুলো ছিল সেগুলো তো অবশ্যই পড়তে হবে। যেমন আমরা পড়বো তক্ষশিলা, নালন্দা এবং বিক্রমশিলা। তক্ষশিলা, নালন্দা, বিক্রমশিলা খুব ভালো করে পড়বে এখান থেকে। এটা কোথায় অবস্থিত, তারপরে কত সালে তৈরি হয়েছিল, এদের প্রত্যেকটা ইনস্টিটিউশন থেকে তাদের বিশেষ বিশেষ শিক্ষকের নাম, শিক্ষিকার নাম বা গুণী ছাত্রদের নামগুলো পড়ে রাখবেন। নালন্দা পড়লে যদি নালন্দার লাইব্রেরি গুলো খুব গুরুত্বপূর্ণ, লাইব্রেরি তিনটের নাম কি, কোনটা সব থেকে বড়, কত তলার লাইব্রেরি ছিল, তারপরে হচ্ছে তিনটাকে একসাথে কি বলা হতো, নালন্দায় কোন কোন বিষয় মানে পাঠ দান করা হতো, নালন্দায় কোথা থেকে ছাত্রছাত্রীরা আসতো, বিদেশি ছাত্ররা তাদের মধ্যে সব থেকে পপুলার ছাত্রের নাম কি ছিল, মানে অনেক বেশি এই সমস্ত প্রশ্নগুলো একটুখানি দেখবেন। তারপরে নালন্দার পাশাপাশি যদি আপনারা দেখেন, সেটা হচ্ছে বিক্রমশিলা। বিক্রমশিলাটা দেখতে হবে যে বিক্রমশিলা কখন তৈরি হলো, কোন রাজার আমলে তৈরি হয়েছে, সেই সময় যে পাল বংশ ছিল, পাল বংশের কোন রাজা সেই সময় দায়িত্ব নিয়ে তৈরি করেছিল, এবং সেখানে কারা পড়তে আসতো, শিক্ষকদের কি কি, মানে বলা যেতে পারে যে শিক্ষকদের শিক্ষকতা করার জন্য কি কি ডিগ্রি প্রয়োজনীয় ছিল, সেই বিষয়গুলো আপনাদেরকে দেখতে হবে। এবং তার পাশাপাশি যদি ইসলামিক এডুকেশন দেখেন, তাহলে ইসলামিক এডুকেশনে তাই যে কোন অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হতো, সেই অনুষ্ঠানটির নাম কি ছিল, কত বছর বয়সে শিক্ষা শুরু হতো, এবং তার পাশাপাশি যে আমরা যদি দেখি যে এদের যে শিক্ষার মাধ্যমগুলো কি ছিল, বা তারপরে প্রাইমারি এডুকেশন কোথায় দেওয়া হতো, সেকেন্ডারি এডুকেশন কোথায় দেওয়া হতো, তাহলে এই বিষয়গুলো একটুখানি দেখতে হবে। তার পাশাপাশি ইসলামিক ফিলোসফির ট্র্যাডিশন গুলো কোনগুলো কোনগুলো ছিল, তো সেইটা, এবং সেই সময় গড়ে ওঠা বিশেষ কিছু বিশ্ববিদ্যালয় বা বিদ্যালয়ের নাম সেইগুলো, তারপরে ইসলামিক এডুকেশনকে আরো এনহ্যান্স করার জন্য সেই সময়ের যে সমস্ত রাজারা ছিলেন বা শাসন কার্য চালাতেন, যেমন হচ্ছে আকবর, বাবর, ঔরঙ্গজেব, এদেরকে একটুখানি এদের হিস্ট্রি গুলো পড়া, তাদের লেখা বইগুলো পড়া, মুসলিম বিদেশী নারীদের কথা পড়া, তাদের লেখা বইগুলো, এই যে জায়গাগুলো এগুলো একটু পড়তে হবে। আচ্ছা, এরপর যেটা রয়েছে, ল্যান্ডমার্কস ইন দ্য হিস্ট্রি অফ ইন্ডিয়ান এডুকেশন ডিউরিং প্রি ইন্ডিপেন্ডেন্স এরা। এই প্রি ইন্ডিপেন্ডেন্স এরার মধ্যে রয়েছে একদম শ্রীরামপুর মিশন থেকে শুরু হচ্ছে। হুম, যদিও আমরা 1800 থেকে পড়বো, তার আগে থেকে আমরা 1700 থেকেই পড়তে শুরু করব। যে একদম আমরা হচ্ছে যদি আমরা দেখি, তাহলে হচ্ছে কলকাতা মাদ্রাসা থেকে শুরু করব, তারপর আমাদের যে প্রি ইন্ডিপেন্ডেন্স পিরিয়ডটা কোথা থেকে কবে শুরু হচ্ছে, তারপরে শ্রীরামপুর মিশন কত সালে তৈরি হলো, শ্রীরামপুর মিশনের অ্যাক্টিভিটিস গুলো পড়বে, যে কারা কারা ছিলেন, তারপরে প্রথম ছাপাখানা, ছাপাখানার হরফ কে তৈরি করেছিলেন, ছাপাখানা থেকে গ্রন্থিত পুস্তকের নাম, তারপরে শ্রীরামপুর মিশন কাদের উদ্যোগে তৈরি হলো, পরবর্তীকালে শ্রীরামপুর কলেজ কত সালে তৈরি হলো, শ্রীরামপুর কলেজের পণ্ডিতদের নাম, তাদের লেখা বইপত্রগুলো যেগুলো, সেগুলো একটুখানি দেখবেন। তারপরে যদি দেখেন যে ফোর্ট উইলিয়াম কলেজটাও তার পাশাপাশি আমাদেরকে একটু দেখতে হবে যে ফোর্ট উইলিয়াম কলেজ কত সালে হয়েছিল, কারা কাদের উদ্যোগে ফোর্ট উইলিয়াম কলেজ তৈরি হয়েছিল, সেইগুলো, সেই সময় বাংলার বড়লাট কারা ছিলেন বা কে ছিলেন, সেই জায়গাগুলো দেখতে হবে। তারপরে যদি আপনারা দেখেন মেকলে মিনিট, মেকলে কন্ট্রিবিউশন ইন এডুকেশন, এখান থেকে প্রচুর প্রশ্ন আসে যে মেকলে মিনিট কত সালে হয়েছিল, কত নম্বর ধারার ফলে হয়েছিল, সে সময় বড়লাট কে ছিলেন, মেকলে মিনিট কেন হয়েছিল, প্রাচ্য পাশ্চাত্য দ্বন্দ্ব কি, তারপরে হচ্ছে মেকলে মিনিট কত সালে তার বলা যেতে পারে খসড়া প্রকাশিত করে, তারপরে হচ্ছে মেকলে মিনিটের পর যদি আমরা দেখি যে মেকলে মিনিট কিভাবে সমালোচিত হয়েছিল সেইগুলো দেখবেন। তারপরে উডের ডেসপ্যাচ কত কত সালে হলো, কেন হলো উডের ডেসপ্যাচ, উডের ডেসপ্যাচে যে সমস্ত রেকমেন্ডেশন গুলো করা হলো সেই রেকমেন্ডেশন গুলো একটু ভালো করে পড়বেন। বিশেষত যদি দেখি আমরা যে যে এডুকেশন ডিপার্টমেন্ট গুলো তৈরি করার কথা বলা হয়েছে, কোন কোন জায়গায় তৈরি করার কথা বলা হয়েছে, তারপরে উডের ডেসপ্যাচের রেকমেন্ডেশন অনুযায়ী কোথায় কোথায় বিশ্ববিদ্যালয় তৈরি হলো এবং কত সালে হলো, ক্যালকাটা, বম্বে, মাদ্রাজ যদি আমরা দেখি, সেই তিনটে বিশ্ববিদ্যালয় কোথায় কত সালে হয়েছিল এবং ডেট সহ, মান্থ সহ পড়বেন।
তারপরে যদি দেখেন যে উডার ডেসপ্যাচকে ম্যাগনা কার্টা কে কেন বলেছিল, কি কারণে বলেছিল, ডেসপ্যাচ কত সালে প্রকাশিত হলো, সেই উডার ডেসপ্যাচ কেন উডার ডেসপ্যাচ তৈরি করা হলো, কার নেতৃত্বে উড সাহেব এখানে এসে তৈরি করলেন তার ডেসপ্যাচ, সেইগুলো। স্যাডলার কমিশন যদি আমরা দেখি, সরি হান্টার কমিশনটা যদি দেখি আমরা, হান্টার কমিশনে দেখবেন হান্টার কমিশন কত সালে হয়েছিল, সে সময় কতজন সদস্যকে নিয়ে তৈরি হয়েছিল। তারপরে যদি আমরা দেখি যে হান্টার কমিশন সব থেকে গুরুত্বপূর্ণ জায়গাটা, সেটা হচ্ছে আমাদের স্ট্রাকচার অফ এডুকেশন সিস্টেমটা কি ছিল, এ কোর্স এবং বি কোর্সের মূল বক্তব্য কি ছিল, এবং সেই জায়গাগুলো একটুখানি দেখবেন। তারপরে হচ্ছে স্যাডলার কমিশন, মানে স্যাডলার মানে হচ্ছে 1917 স্যাডলার কমিশন হলো, যেটাকে আমরা অন্য একটা নামে চিনি, সেটা হচ্ছে কলকাতা বিশ্ববিদ্যালয় কমিশন। সেই কলকাতা বিশ্ববিদ্যালয় কমিশন কত সালে কেন তৈরি হলো এবং তার মূল রেকমেন্ডেশন গুলো কি কি ছিল, ঠিক আছে। যদিও আমরা 1917 আগে যদি পারেন একটুখানি 1901 সিমলা কনফারেন্সটা, 1902 ইউনিভার্সিটি এডুকেশন অ্যাক্ট এবং 1904 যে ইউনিভার্সিটি এডুকেশন অ্যাক্ট, সেটাও পারলে একটুখানি পড়ে নেবেন, তাহলে স্যাডলারটা বুঝতে সুবিধা হবে, স্যাডলার কমিশনটা। এরপর রয়েছে ওয়ার্ধা স্কিম। ওয়ার্ধা স্কিমটা যেহেতু শুরু হচ্ছে, তাহলে আমরা একদম শুরু করব হচ্ছে ওয়ার্ধা স্কিম পড়তে গেলে নৈতালিম ইয়ে থেকে শুরু করব, মানে হরিজন পত্রিকা থেকে শুরু করব। হরিজন পত্রিকা থেকে পরবর্তীকালে গুজরাটের যে ওয়ার্ধা স্কিম থেকে শুরু করবেন আপনাদের জাকির হোসেন কমিটি রিপোর্ট, জাকির হোসেনের পর খের কমিটি রিপোর্ট, এবং খেরের পর একদম শেষে গিয়ে আমাদের নৈতালিম যে শিক্ষা বা বুনিয়াদী শিক্ষা, আমরা যেটাই বলি না কেন, বেসিক এডুকেশন, তার স্ট্রাকচার গুলো, মানে প্রাক বুনিয়াদী, বুনিয়াদী, উচ্চ বুনিয়াদী, তার স্ট্রাকচার গুলো কিরকম ছিল, তারপরে কেন করা হয়েছিল, হরিজন পত্রিকা, হরিজন শব্দের অর্থ, কোন পত্রিকায় ওয়ার্ধা স্কিমের কথা আমরা ফার্স্ট জানতে পারি, গান্ধীজি কি কি রেকমেন্ডেশন গুলো করেছিল বা চেয়েছিল সরকারের থেকে, সেই সময় এগুলো এগুলো হলে ভালো হয় আমাদের শিক্ষার হাল, সেইগুলো একটু ভালো করে পড়বে। তারপরে একদম যখন সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের দিক থেকে শুরু হচ্ছে, মানে শেষে মনে হয়, সেটা হচ্ছে আমাদের সার্জেন্ট রিপোর্ট, যেটা 1944 তো অনেক সময় আসে যে যুদ্ধোত্তর পর যে কমিশন হয়েছিল সেই কমিশনের নাম কি, সার্জেন্ট রিপোর্ট কত সালে হয়েছিল, এবং সার্জেন্ট রিপোর্টে যে স্টেজ গুলো বলা হয়েছিল সেই স্টেজ গুলো একটুখানি ভালো করে পড়বেন। ল্যাঙ্গুয়েজ, কোন ল্যাঙ্গুয়েজের মাধ্যমে পড়ার কথা বলা হয়েছে, সেইগুলো একটুখানি দেখতে হবে। এই জায়গাগুলো ভালো করে দেখলে মোটামুটি ইউনিট 4 আপনাদের কভার হবে। যেই জায়গাগুলো আমি বললাম এই জায়গাগুলো খুঁটিয়ে খুঁটিয়ে পড়বেন। যখনই পড়তে যাবেন দেখবেন আরো কিছু নতুন কোশ্চেন পাচ্ছেন, এবং যখন পড়বেন টেক্সট বই দেখে পড়বেন, এবং টেক্সট বই যে কোশ্চেন মনে হচ্ছে যে এটা থেকে একটা কোশ্চেন হতে পারে, সঙ্গে সঙ্গে খাতায় এটাকে নোট ডাউন করে নেবেন। আচ্ছা, এবার হচ্ছে ইউনিট 5 যেটা রয়েছে মডার্ন ডেভেলপমেন্ট ইন ইন্ডিয়ান এডুকেশন। এখানে রয়েছে কি, এখানে রয়েছে ল্যান্ডমার্কস ইন দ্য হিস্ট্রি অফ ইন্ডিয়ান এডুকেশন ডিউরিং পোস্ট ইন্ডিপেন্ডেন্স এরা। আগেরটা আমরা পড়লাম প্রি ইন্ডিপেন্ডেন্স এরা, এবং এখানে আমরা পড়বো পোস্ট ইন্ডিপেন্ডেন্স এরা। পোস্ট ইন্ডিপেন্ডেন্স এরা মানে যে সমস্ত, মানে আমাদের স্বাধীনতার পর যে সমস্ত কমিশন গুলো হয়েছিল, এইগুলো আমরা একটুখানি পড়বো। তার মধ্যে স্পেশালি বলাই আছে যে প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি স্টেজ রিপোর্ট অফ মুদালিয়ার কমিশন, রাধাকৃষ্ণন কমিশন, কোঠারি কমিশন, রামমূর্তি কমিটি, মিত্র কমিশন, ঠিক আছে। তারপরে সাইলেন্ট ফিচার্স অফ এডুকেশন পলিসি স্টেটমেন্ট 1968, 86, 1990, 86 এর পর হচ্ছে 1992টাও দেখবেন, পিওএ যেটা রয়েছে, এবং হচ্ছে পিও এর পর 2020 এডুকেশন পলিসিটা যদিও নেই, তবুও একটু দেখার জন্য বলছি, যদি আমার সময় কম্পারিজন করে কোনো প্রশ্ন আসতে পারে। যেটা হচ্ছে যে এই যে কমিশনগুলো থেকে কি পড়বেন, এই কমিশনগুলো থেকে যেটা যদি আমরা বলি যে স্বাধীনতার পর প্রথম যে কমিশনটি হলো সেটা হচ্ছে রাধাকৃষ্ণন কমিশন, 48, 49। রাধাকৃষ্ণন কমিশনের জন্য রেকমেন্ডেশন সেই সময় ভারত সরকার, মানে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এডুকেশন ডিপার্টমেন্ট থেকে কত সালে দেওয়া হয়েছিল তার ডেট সহ, রিপোর্টের কি নাম ছিল, তারপর হচ্ছে তারা কতজন সদস্য নিয়ে তৈরি হয়েছিল রাধাকৃষ্ণন কমিশন, তার মধ্যে দেশীয় সদস্য কারা ছিলেন, বিদেশীয় সদস্য কারা ছিলেন, এবং যেহেতু রাধাকৃষ্ণন কমিশন হায়ার এডুকেশনকে বেশি ফোকাস করেছে, তাহলে হায়ার এডুকেশনের যে সমস্ত রিফর্মারি যে সমস্ত দিকগুলো বলেছিল রাধাকৃষ্ণন কমিশন, সেই দিকগুলো কিন্তু একটু ভালো করে দেখতে হবে। তারপরে হচ্ছে গ্রামীণ বিশ্ববিদ্যালয় কমিশন, মানে গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের কথা কেন বলা হয়েছিল, তার উদ্দেশ্য কি ছিল। তারপরে যদি দেখেন যে ইয়ের বিষয়টা, যেটা হচ্ছে হায়ার এডুকেশনের যে ল্যাঙ্গুয়েজ, মানে কোন ল্যাঙ্গুয়েজ অফ ইনস্ট্রাকশন, মানে ইনস্ট্রাকশন দেওয়ার ল্যাঙ্গুয়েজটা কি হবে। তারপরে হচ্ছে যদি আপনারা দেখেন যে অনেক সময় আসে রাধাকৃষ্ণন কমিশন থেকে বিভিন্ন রকম প্রশ্নগুলো, যেমন হচ্ছে এর মধ্যে আহ, কে বিদেশি সদস্য নয়, কে দেশীয় সদস্য, কত পাতার রিপোর্ট, কতগুলো মোটামুটি এটা রেকমেন্ডেশন করা হয়েছিল, যদিও ওরকম ভাবে রেকমেন্ডেশন নেই,
মানে রেকমেন্ডেশন মধ্যে চ্যাপ্টার ওয়াইজ আলাদা করে করা আছে তো, যে এক একটা ভাগ ভাগ করে করা আছে, সেই কারণে আপনি একদম অ্যাকচুয়াল রেকমেন্ডেশনটা ওরকম ভাবে পাবেন না। আচ্ছা, তারপরে হচ্ছে রাধাকৃষ্ণন কমিশন তৎকালীন মাধ্যমিক শিক্ষা সম্পর্কে তার ওপিনিয়ন কি ছিল এবং একটা স্টেটমেন্ট দিয়েছিল, সেই স্টেটমেন্টটা তুলে অনেক সময় প্রশ্ন আসতে পারে। তারপরে হচ্ছে তার 48 49 এর পরে মুদালিয়ার কমিশন হলো। মুদালিয়ার কমিশন অন্য কি নামে পরিচিত, কতজন সদস্য সংখ্যা ছিল, এটারও তাই, রিপোর্টের টাইটেল কি ছিল, তারপরে মুদালিয়ার কমিশনের স্ট্রাকচার কি বলা হলো, তারপরে সপ্ত প্রবাহ থেকে অনেক সময় প্রশ্ন আসে। তারপরে যদি আমরা দেখি যে মুদালিয়ার কমিশনে অনেক সময় কিউমুলেটিভ রেকর্ড কার্ড থেকে প্রশ্ন আসে, যেহেতু তারা রেকমেন্ড করেছিল। এরপর কোঠারি কমিশন, কোঠারি কমিশন থেকেও এটা যেহেতু আমাদের বলা যায় যে স্বাধীন ভারতের একটা ভারতীয় শিক্ষা কমিশন, এবং সেই স্বাধীন ভারতের ভারতীয় শিক্ষা কমিশন তার সেই কমিশনটা যেহেতু একটা কমপ্লিট কমিশন, অতএব প্রাথমিক, তারপরে হচ্ছে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং হচ্ছে আমাদের উচ্চশিক্ষা, সব শিক্ষা নিয়েই বলা হয়েছিল কোঠারি কমিশনে। তো সেই জায়গাটা একটা গুরুত্বপূর্ণ জায়গা, সেখানে ভালো করে ওখানে অনেকগুলো কনসেপ্ট আছে, এর রিপোর্টের নাম, তারপরে স্কুল কমপ্লেক্সের কথা, তারপরে হচ্ছে কমন স্কুল সিস্টেমের কথা, তারপরে এই যে জায়গাগুলো একটুখানি একটুখানি দেখবেন। রামমূর্তি কমিটি কেন তৈরি হলো, মিত্রে কমিশন আমাদের অশোক মিত্র, যেটা অশোক মিত্র কমিশন কত সালে তৈরি হয়েছিল, কেন তৈরি হয়েছিল, সেখানে ইংরেজি শিক্ষা কোন ক্লাস থেকে শুরু হওয়ার কথা বলা হয়েছিল। তারপরে যদি বলা হয় যে অশোক মিত্র কমিশন কতজন সদস্য নিয়ে তৈরি করা হয়েছিল, এটা কোন স্টেটের জন্য অশোক মিত্র কমিশন হয়েছিল, সেইগুলো একটুখানি দেখবেন। এবং এডুকেশন পলিসি যেটা শুরু হচ্ছে, আমরা সকলেই জানি যে আমাদের এডুকেশন পলিসি মূলত শুরু হয় 1968 থেকে 1968, তারপর 1979, তারপর 1986 এবং পরবর্তীকালে 1986-র অ্যামেন্ডমেন্ট গুলো পিওএ দিয়ে হয়েছিল, এবং তারপর 34 বছর পর 2020 সালে ন্যাশনাল এডুকেশন পলিসি এনইপি 2020টা চালু হলো। তো 68-এ প্রথম যে আমাদের এনইপি হয়েছিল, সেই এনইপিটা কোন কমিশনের রেকমেন্ডেশনে হয়েছিল, কত সালে এবং কত তারিখে শুরু হলো, 68-এ কি কি নেওয়া হয়েছিল, 68 যখন হয়েছিল সেই সময় আমাদের শিক্ষামন্ত্রী কে ছিলেন, এটা 68-এ যখন কমিশনটা হয়েছিল, তখন এনইপি যখন হয়েছিল তখন আমাদের কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনা আওতায় ছিল, এই ধরনের প্রশ্নগুলো কিন্তু 68 থেকেও যেমন দেখবেন, 86 থেকেও দেখবেন। 86 এর সব থেকে গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে যে আমরা অপারেশন ব্ল্যাকবোর্ডের কথা বলছি, তারপরে নবোদয় জেএনপিএস যেটা জওহর নবোদয় বিদ্যালয় স্কুল সিস্টেমের কথা বলছি, তারপরে যেটা আমরা অটোনোমাস কলেজের কথা বলছি, এইগুলো একটুখানি খুব গুরুত্বপূর্ণ বিষয়, এগুলো দেখবেন। 1986 এর পলিসির টাইটেলটা একটুখানি দেখবেন। এই সময় আমাদের ভারত সরকারের প্রধানমন্ত্রী কে ছিল, শিক্ষামন্ত্রী কে ছিল, এইগুলো একটু দেখবেন। আর তার পাশাপাশি বলা আছে প্রেজেন্ট স্ট্রাকচার, অ্যাডমিনিস্ট্রেশন এন্ড প্রোগ্রেস অফ প্রাইমারি সেকেন্ডারি এডুকেশন ইন ইন্ডিয়া, পার্টিকুলারলি ইন ওয়েস্ট বেঙ্গল, এবং ওয়েস্ট বেঙ্গলকে বেস করে এটা দেখবেন যে আমাদের পশ্চিমবঙ্গের মাধ্যমিক শিক্ষা এবং প্রাথমিক শিক্ষা বা উচ্চ মাধ্যমিক শিক্ষা, শিক্ষা সংসদগুলো কত সালে তৈরি হলো, কেন তৈরি হলো, মানে কোন কমিশনের রেকমেন্ডেশনে শিক্ষা সংসদগুলো তৈরি হলো, এদের অ্যাডমিনিস্ট্রেশন পাওয়ার কিভাবে ডিস্ট্রিবিউটেড, মানে যদি আমরা দেখি প্রাথমিক শিক্ষার অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ারটা কিরকম ভাবে রয়েছে, সেকেন্ডারি এডুকেশনের অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ারটা কিভাবে ডিস্ট্রিবিউটেড রয়েছে, সেই জায়গাগুলো একটুখানি দেখবেন। আচ্ছা, এই মোটামুটি আমি যা বলার তো বললাম। চ্যাপ্টার 6 থেকে বা ইউনিট 6 থেকে এখানে ছোট করে দেওয়া আছে কন্ট্রিবিউশন অফ গ্রেট এডুকেটার্স। এর মধ্যে রয়েছে বিদ্যাসাগর, বিবেকানন্দ, রবীন্দ্রনাথ ঠাকুর আর মহাত্মা গান্ধী। এই চারটে, 1 2 3 4, এই চারটে থেকে জাস্ট ওনাদের লেখা মূল বইগুলো, তাদের মূল কোনো কথা বা হচ্ছে কোনো ডেফিনেশন কোনো কিছু, এবং হচ্ছে কোনো কোনো পার্টিকুলার বই যদি হয় তাহলে সেই বইগুলোর একটু ভেতরটা একটু দেখে রাখবেন যে অমুক বইটি কিসের জন্য করা হয়েছিল। ঠিক আছে, রবীন্দ্রনাথ ঠাকুরেরও তাই, এই অমুক বইটি, একটা ধরো একটা বই দিল, এই বইটা রবীন্দ্রনাথ ঠাকুর কেন করেছিলেন বা এই বইয়ের মূল বক্তব্য কি ছিল, অন্তত একটু একটু পারলে দেখে রাখবেন। তারপরে হচ্ছে মহাত্মা গান্ধীও তো তাই, উম, একটুখানি তাদের যে কথাগুলো, বিশেষত যে তারা যে সমস্তগুলো বলেছেন স্টেটমেন্ট গুলো, সেই স্টেটমেন্ট গুলো একটু মুখস্থ রাখার চেষ্টা করবে। রুশোর লেখা বই, রুশোর নেগেটিভ এডুকেশন, তারপরে এমিল থেকে একটুখানি ভেতর থেকে পড়ে রাখবেন, পেস্তালসে তাই। তারপরে জন ডিউয়ের লেখা বইগুলো থেকে প্রশ্ন আসে প্রচুর। এই ধরুন একটা একটা বই দিল, বললো এই বইটি কার লেখা, ডিউই, ফ্রাইবেল, পেস্তালসি, রুশো। তো সেই জায়গাগুলো, ডিউয়ের কোনো পার্টিকুলার ডেফিনেশন, ফ্রয়েবেলের কোনো মেথড, ফ্রয়েবেল কেন এত বেশি পপুলার, এই জায়গাগুলো একটুখানি দেখে রাখবেন। আর বলেছি যে এমস মেথোডোলজি, ডিসিপ্লিন, রোল অফ টিচার অ্যান্ড দেয়ার ওয়ার্কস, মানে বেসিক্যালি
এই যে রুশো, পেস্তালসি, ডিবি ফ্রয়েবেল বা আমরা ইন্ডিয়ান যে এডুকেটার্স গুলো পড়ছি, বিদ্যাসাগর, বিবেকানন্দ, রবীন্দ্রনাথ ঠাকুর, মহাত্মা গান্ধী, তো তাদের মূলত তাদের শিক্ষার লক্ষ্য কি ছিল, তাদের শিক্ষার পদ্ধতিগুলো কি ছিল, ডিসিপ্লিন গুলো কি ছিল, রোল অফ টিচার তারা সম্পর্কে কি বলেছে, সেই জায়গাগুলো একটুখানি দেখবেন। এরপর রয়েছে আমাদের ইউনিট 7, গাইডেন্স ইন এডুকেশন অ্যান্ড ইম্প্যাক্ট অফ মাস মিডিয়া অন এডুকেশন। তার মধ্যে রয়েছে গাইডেন্স অ্যান্ড কাউন্সিলিং এডুকেশন। তার মধ্যে রয়েছে টুলস অফ গাইডেন্স অ্যান্ড কাউন্সিলিং, টেকনিক্স, ইম্পর্টেন্স, গাইডেন্স অ্যান্ড কাউন্সিলিং। এই জায়গাটা থেকে যেটা দেখার মূল জায়গা হচ্ছে, যদিও সিলেবাসে অতটাও ডিপলি কোনো কিছু বলা নেই, তবুও আপনারা গাইডেন্স কত প্রকারের হয়, কাউন্সিলিং গুলো কত প্রকারের হয়, কাকে বলে গাইডেন্স, কাকে বলে কাউন্সিলিং, তারপরে হচ্ছে আমাদের যে বিভিন্ন রকম টাইপ গুলো রয়েছে। যদি আমরা কাউন্সিলিং দেখি, তাহলে আমরা 3 রকমের কাউন্সিলিং দেখতে পাবো: ডিরেক্টিভ কাউন্সিলিং, নন ডিরেক্টিভ কাউন্সিলিং এবং এক্লেকটিক কাউন্সিলিং। এই কোনটা কোন কাউন্সিলিং এর ফাদার কাকে বলা হয়। তারপর অনেক সময় স্টেপ থেকে আসে, ডিরেক্টিভ কাউন্সিলিং এর মধ্যে এই স্টেপ গুলোর মধ্যে কোনটি সঠিক স্টেপ নয়, সেই জায়গাগুলো। তারপরে কোন মানে টেকনিক বলেছে, তো টেকনিক মানে ওগুলোকে আমরা ধরতে পারি। তারপরে আমাদের গাইডেন্স বা কাউন্সিলিং স্কুলে বা এমনি কেন ব্যক্তি ক্ষেত্রে প্রয়োজন, সেই জায়গাগুলো ওখানে দেখে রাখবেন। আর ইম্প্যাক্ট অফ মাস মিডিয়া যেটা রয়েছে, সেটা হচ্ছে এখানে একদম পরিষ্কার করে বলা আছে: প্রিন্ট মিডিয়া, সিনেমা, রেডিও আর ইলেকট্রনিক মিডিয়া ইনক্লুডিং টেলিভিশন। এখান থেকে যেটা দেখবেন সেটা হচ্ছে প্রিন্ট মিডিয়া, মানে হচ্ছে যেগুলো অলরেডি প্রিন্টেড, যেগুলো বিভিন্ন রকম নিউজ পেপার, কত সাল থেকে তাদের জার্নি শুরু হলো, নিউজ পেপারের কনসেপ্ট কে প্রথম দিয়েছিলেন, কোন দেশে দিয়েছিলেন। সিনেমার কনসেপ্টও তাই, রেডিওর কনসেপ্টও তাই, কে দিয়েছিলেন, কেন দিয়েছিলেন, স্টেশনগুলো ফার্স্ট, বিভিন্ন রকম যে সমস্ত ব্রডকাস্টিং স্টেশনগুলো হয় সেগুলোর বিভিন্ন রকম নাম, ঠিক আছে, প্রসার ভারতী কত সালে হয়েছিল, কেন হয়েছিল, তা এই যে এগুলো, টেলিভিশন কত সালে হয়েছিল, প্রথম ব্ল্যাক অ্যান্ড হোয়াইট টিভি, প্রথম কালার টিভি কোন দেশে, কখন, কে তৈরি করেছিলেন, এই যে বিভিন্ন ইনফরমেটিভ জায়গাগুলো, এগুলো একটু ভালো করে দেখবেন। আর যেটা 8 এ রয়েছে মেন্টাল হাইজিন, এই মেন্টাল হাইজিনের জায়গাটাও খুবই গুরুত্বপূর্ণ আপনাদের এসএলএসটির জন্য। মেন্টাল হাইজিন এবং মেন্টাল হেলথ যেটা আমরা বলছি, সেই জায়গাটা। তার কারণ হচ্ছে, দেখুন এখানে আছে যে কনসেপ্ট অ্যান্ড ক্রাইটেরিয়া অফ মেন্টাল হেলথ, স্কোপ, মেন্টাল হাইজিন, এই সমস্ত কিছু। মেন্টাল হেলথ, কত সাল থেকে মেন্টাল হেলথের ব্যাপারে জার্নিটা শুরু হলো, ক্লিফোর্ড বিয়ার্স কে ছিলেন, ক্লিফোর্ড বিয়ার্সের হিস্ট্রিটা পড়বেন। তার বই যে এ মাইন্ড দ্যাট ফাউন্ড ইটসেলফ, এই বইটির নাম। তারপরে অনেক সময় মেন্টাল হেলথ বা হাইজিনের জন্য যে মানে বলা যেতে পারে যে মুভমেন্ট শুরু হয়েছিল, সেই মুভমেন্টটা কোন দেশ থেকে শুরু হলো, আমাদের দেশে প্রথম কত সাল থেকে এই যে মেন্টাল হেলথের জন্য আলাদা করে একটা ডিপার্টমেন্ট শুরু হলো, পরবর্তীকালে ল অ্যাক্ট গুলো হলো, সেই জায়গাগুলো। ম্যালাডজাস্টমেন্টটা কত রকমের ম্যালাডজাস্টমেন্ট হয়, কি কি কারণে হয়, বিভিন্ন রকম যে সমস্ত অপরাধ প্রবণ শিশুগুলো যে অ্যাক্টিভিটিস গুলো করে, কেন করে, কি করে, এইগুলো। তারপরে অ্যাডজাস্টমেন্ট মেকানিজম থেকে খুব ভালো করে দেখবেন যে অ্যাডজাস্টমেন্ট বা ডিফেন্স মেকানিজম কাকে বলে, কি কি হয়। অনেক সময় অনেক প্রশ্ন দিয়ে দেয়, একটা স্টেটমেন্ট তুলে দিল যে এরকম ধরনের একটা স্টেটমেন্ট দিল, একটা গ্রুপ অফ স্টুডেন্ট একটা কোনো কাজ করছিল, তারপরে সে ভুল করেছে, তাকে টিচার খুব বকা দিচ্ছে, সেই স্টুডেন্টই বলছে যে আমি করিনি, অমুকরা করেছে। তাহলে এই যে ও সঙ্গে সঙ্গে কি করছে, তার দোষটা অন্যের উপর চাপিয়ে দিচ্ছে, এটাকে কি বলে, ডিফেন্স মেকানিজম। তো এই জায়গায় কিন্তু থেকে প্রশ্ন আসে। সে কারণে বিশেষ করে যেগুলো গুরুত্বপূর্ণ, যেগুলো সিম্পল ডিনাই মানে সহজে অস্বীকার করা, প্রজেকশন করা, রেশনালাইজেশন, রিগ্রেশন, সাবলিমেশন, এই যে ডিফেন্স মেকানিজম গুলো রয়েছে, এগুলো কিন্তু খুব ভালো করে পড়বেন এবং কনসেপ্ট ক্লিয়ার করবেন, যাতে করে স্টেটমেন্ট তুলে যদি প্রশ্ন দেয়, যে একটা স্টেটমেন্ট তুলে দিল যে একটা শিক্ষার্থী সে বাড়ির পাশে হয়তো খেলা করছে এবং তাকে বাড়ি থেকে অনেকবার ডাকছে, সে শুনেও না শোনার ভান করে বাড়িতে আসলো। তারপরে যখন তার বাড়ির লোক বলছে তুই কেন এতবার ডাকলাম শুনতে পেলি না, তখন সেই শিশু বা শিক্ষার্থী বলছে যে ডেকেছিলাম, আমাকে কখন ডাকলে শুনতে পাইনি, মানে সহজেই সে অস্বীকার করে দিল। তাহলে এটা হচ্ছে সিম্পল ডিনাই, এইটা একটা। তারপরে আমরা অনেক সময় রেশনালাইজ করি, আহ, তার আবার বিভিন্ন রকম ভাগ আছে, যেমন সুইট লেমন, তারপর সাওয়ার গ্রেপস আছে। যে আমরা সবাই বলি না যে কোনো কিছু না পেলে ও ঠিক আছে, এগুলো পাইনি, ভালো হয়েছে, খুব কাজের খাটনি, বা বলি যে ঠিক আছে ভালো হয়েছে, এইরকম। আমরা অনেক সময় এরকম ধরনের বিভিন্ন রকম প্রজেকশন করি, রেশনালাইজেশন করি, এই জায়গাগুলো একটুখানি দেখে রাখবেন খুব ভালো করে। আচ্ছা, মেন্টাল ডিসঅর্ডারের কিছু ভাগ আছে, ক্লাসিফিকেশন এন্ড ব্রিফ ডেসক্রিপশন বলেছে। এখানে আপনারা দু রকম জায়গাটা দেখবেন। একটা হচ্ছে আমাদের যে বলা যেতে পারে ডিএসএম, যেটা সেটাও দেখবেন। এবং ডিএসএম হচ্ছে, যেটা আমরা জানি যে ডায়াগনস্টিক স্ট্যাটিস্টিক্যাল অফ ম্যানুয়াল অফ মেন্টাল ডিসঅর্ডার, তার যে ডিএসএম 1 2 3 4 5, এবং তার বেসিসে কিছু অ্যাক্সিস আছে। এগুলো আমি তো একটা ক্লাসে এই সিলেবাস বোঝাতে গিয়ে সবটা পারবো না বোঝাতে, তাও যতটা
বলা সেটা বলছি। কি হয়, এই যে প্রত্যেকটা ডিএসএম এর আবার অ্যাক্সিস 1 2 3 4 এরকম ভাগ আছে, এবং তার আবার মানে ক্লাসিফিকেশন আছে। যে ধরুন আমরা বলছি যে কখনো আমরা পড়েছি সিজোফ্রেনিয়া, প্যারানয়েড, তারপরে হচ্ছে ধরুন বিভিন্ন রকম নার্সিস্টিক ডিসঅর্ডার, এগুলো পড়েছি তো। তারপরে ধরুন কখনো আমরা দেখছি ইটিং ডিসঅর্ডার, স্লিপিং ডিসঅর্ডার। তাহলে এগুলো প্রত্যেকটা আলাদা আলাদা করে অ্যাক্সিসের মধ্যে পড়ছে, কোনটা কোন অ্যাক্সিসের মধ্যে পড়ছে সেই জায়গাটা কিন্তু ক্লিয়ার রাখতে হবে। এখান থেকে কিন্তু প্রশ্ন আসে। অনেক সময় ডিএসএম কত সালে হয়েছিল, তারপরে ডিএসএম এর পুরো অর্থ, ডিএসএম এর এই অ্যাক্সিস গুলো থেকে প্রশ্ন আসে, এই ভেতর থেকে, যে ডিএসএম 1 কত সালে হয়েছে, 2 কত সালে হয়েছে, এবং তার ভেতরের যে ক্লাসিফিকেশন রোগগুলোর, সেইগুলো থেকে কিন্তু প্রশ্ন আসে। এবং মেন্টাল ডিসঅর্ডার যেহেতু ক্লাসিফিকেশন বলেইছে, সেই কারণে কিন্তু স্লিপিং ডিসঅর্ডার থেকেও প্রশ্ন আসতে পারে, ইটিং ডিসঅর্ডার থেকেও আসতে পারে, বিভিন্ন রকম ইনসোমিনিয়া থেকে একটা ধরো স্লিপিং ডিসঅর্ডার থেকে একটা প্রশ্ন আসলো, বিভিন্ন রকম প্যারানয়েড ডিসঅর্ডার যেগুলো রয়েছে সেইগুলো দেখবেন। আবার সিজোফ্রেনিয়া ডিসঅর্ডার যেগুলো রয়েছে, সিজোফ্রেনিক যে তার আবার বিভিন্ন রকম ভাগ রয়েছে, সেইগুলো দেখতে হবে। এই জায়গাটা কিন্তু একটু বড়। আচ্ছা, তারপরে যদি আমি পরে যখন ক্লাস নেব সেগুলো আমি আলোচনা করব। আচ্ছা, দেন হচ্ছে থেরাপিউটিক মেজার্স। থেরাপিউটিক মেজার মানে হচ্ছে যদি এই মেন্টাল ডিসঅর্ডার গুলো হয় তার জন্য কি কি থেরাপি আমরা অবলম্বন করতে পারি। সাইকো অ্যানালিটিক, বিহেভিয়ারিস্টিক্স অ্যান্ড প্লে থেরাপি। তাহলে তিনটে থেরাপি আমরা একটু ভালোভাবে করে পড়বো। সাইকো অ্যানালিটিক্যাল থিওরিটা পড়বো ফ্রয়েডের, তারপরে বিহেভিয়ারিস্টিক থিওরিটা পড়বো, এবং হচ্ছে প্লে থেরাপি গুলো আমরা কিভাবে ইউজ করতে পারি সেটা। তবুও আমি বলব যে এখানে যদিও বিহেভিয়ারিস্টিক থেরাপি রয়েছে, তাও আর কি আপনারা একটু পারলে অ্যালবার্ট এলিসের যে মডেলটা রয়েছে, যেটা হচ্ছে রেশনাল ইমোটিভ বিহেভিয়ারাল থেরাপি, আর এবিটি থেরাপি, বা আমরা বলি এবিসিডি মডেল, সেই মডেলটা একটু দেখে রাখবেন। এখান থেকে প্রশ্ন আসতে পারে ওখান থেকে। আর একদম শেষের দিকে আমরা চলে এসেছি, যেটা 9 নম্বর যে আমাদের ইউনিট রয়েছে, সেখানে আছে মেজারমেন্ট অ্যান্ড ইভ্যালুয়েশন এডুকেশন। এখানে তো একদম শুরুর দিকে কিছু কনসেপ্ট আছে, যেমন মেজারমেন্ট বলতে আমরা কি বুঝি, পরিমাপ বলতে আমরা কি বুঝি, মূল্যায়ন বলতে আমরা কি বুঝি, এগুলো একটুখানি, পরিমাপের স্কেল গুলো, পরিমাপ শব্দটি প্রথম কোথা থেকে কিভাবে আসলো, মূল্যায়ন শব্দটি কোথা থেকে আসলো, স্ট্যাটিস্টিক শব্দটা কোথা থেকে এসছে, স্ট্যাটিস্টিক্স এর অর্থ কি, তারপরে বিভিন্ন রকম যে সমস্ত টুলস গুলো কি, টেকনিক কাকে বলে, টুলস এর সাথে টেকনিকের পার্থক্যগুলো কি, কনস্ট্রাকশন কিভাবে হয় টুলগুলো, তার স্ট্যান্ডার্ডাইজেশন গুলো কিভাবে হয়। স্ট্যান্ডার্ডাইজেশন বললেই সেখানে ভ্যালিডিটি, অবজেক্টিভিটি, নর্মস, এগুলো থাকে। ভ্যালিডিটি গুলো একটু ভেতর থেকে পড়বেন, যে কাকে বলে কন্টেন্ট ভ্যালিডিটি, কাকে বলে কনস্ট্রাক্ট ভ্যালিডিটি, কাকে বলে কনকারেন্ট ভ্যালিডিটি, কাকে বলছে ফেস, কাকে বলছে প্রেডিক্টিভ, সেগুলো একটু ভালো করে ছোট ছোট করে সূক্ষ্ম সূক্ষ্ম ভাবে নিজের মতো পড়ে রাখবেন। আচ্ছা, তারপরে আছে যে আমাদের ডিফেক্টস অফ প্রেজেন্ট সিস্টেম অফ এক্সামিনেশন সিস্টেম, মানে আমাদের যে বর্তমান যে এক্সামিনেশন সিস্টেম রয়েছে পশ্চিমবঙ্গের, যদি আমরা দেখি তাহলে সেখানে কি কি ধরনের ডিফেক্টস গুলো আমরা সম্মুখীন হচ্ছে এবং সেইগুলো ইমপ্রুভমেন্ট। এখান থেকে যদিও মনে হয় না খুব একটা প্রশ্ন আসবে বলে। আর ডিফারেন্ট টাইপস অফ টেস্ট আছে, তার মধ্যে এই জায়গাটা একটু গুরুত্বপূর্ণ, এখান থেকে প্রশ্ন আসে। ইন্টেলিজেন্স টেস্ট আছে, ইন্টারেস্ট আর পার্সোনালিটি। ইন্টেলিজেন্স আমরা একবার সাইকোলজিতে পড়ছি, তবুও এই যে ইন্টেলিজেন্স টেস্টের পুরো পুঙ্খানুপুঙ্খ হিস্ট্রি গুলো পড়বেন, যে কোন, মানে কত সাল থেকে তার জার্নি শুরু হলো, তারপরে হচ্ছে 5-এ কতগুলো আইটেম ছিল, 1908-এ কতগুলো আইটেম ছিল, 1911-তে কতগুলো ছিল, তারপরে কোনগুলো ভার্বাল টেস্ট, কোনগুলো নন ভার্বাল, কোনটা ইন্ডিভিজুয়াল, কোনটা গ্রুপ টেস্ট, তারপরে কোনটা পারফরমেন্স টেস্ট, কেন পারফরমেন্স টেস্ট, সেগুলো। ইন্টারেস্টের মধ্যে বিশেষত আমি বলবো যে স্ট্রংটা খুব ভালো করে পড়বেন, স্ট্রং এর ভোকেশনাল ইন্টারেস্ট, ব্ল্যাঙ্ক উডারের যে টেস্টটা আছে সেই টেস্টটা একটুখানি খুব ভালো করে পড়বেন। পার্সোনালিটির মধ্যে দুটোই পড়বেন, আগের দিনে সাইকোলজি পড়ানোর সময় বলেছিলাম আমি, সাইকোলজির যে ইউনিটে, যে পার্সোনালিটির মধ্যে দুটোই ভালো করে পড়তে হবে। একটা হচ্ছে আমাদের যে বলা যেতে পারে প্রজেক্টিভ টেস্ট এবং নন প্রজেক্টিভ টেস্ট। প্রজেক্টিভের মধ্যে থিমেটিক অ্যাপারসেপশন টেস্ট আছে, ইং ব্লট টেস্ট আছে, সিএটি আছে, চিলড্রেন অ্যাপারসেপশন টেস্ট। এইগুলো কে, কেন, কতগুলো কার্ড ছিল, কি কি কালার, এইগুলো একটু ভালো করে পড়বেন। নন প্রজেক্টিভের মধ্যে এমএমপিআই তে আমরা দেখেছি পপুলার নন প্রজেক্টিভের মধ্যে। এছাড়াও বিভিন্ন রকম যে সমস্ত সেলফ মেড টেস্ট বা বিভিন্ন রকম অবজারভেশন, তারপরে শিডিউল, এগুলো রয়েছে নন প্রজেক্টিভের মধ্যে। কিন্তু নন প্রজেক্টিভ টেস্টের মধ্যে এমএমপিআই যে টেস্টটি সেটা ভালো করে পড়বেন, কতগুলো আইটেম ছিল, কাদের উপরে অ্যাপ্লাই করা যেত, বা এই বিষয়গুলি। আচ্ছা, এবার হচ্ছে একদম শেষ পর্যায়ে আমরা এসে পৌঁছেছি, সেটা হচ্ছে এডুকেশনাল স্ট্যাটিস্টিক্স। একদম 10 নম্বর যে ইউনিটটা রয়েছে আমাদের সেইটি, নিড ফর স্ট্যাটিস্টিক্স। এই যে এখান থেকে স্ট্যাটিস্টিক্স শব্দটি কোথা থেকে এসছে, কেন এসছে, সেইগুলো ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন থেকে
সেরকম প্রশ্ন কিছু আসবে না। আচ্ছা, গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন তার মধ্যে রয়েছে, তার মধ্যে আমি বলবো যে আপনারা একটু হলেও যে আমাদের যে সমস্ত ফ্রিকোয়েন্সি পলিগন, তারপরে হিস্টোগ্রাম, তারপরে ওজাইভ, এগুলো একটুখানি দেখে রাখবেন যে অনেক সময় বলে যে সিএমএফ এর ওজাইভ এর ফর্মুলা কি, বা যদি আমার এক্স অ্যাক্সিস এত হয়, যদি আমরা 3/4 করি, যেহেতু যদি এক্স অ্যাক্সিস 100 হয় তাহলে ওয়াই অ্যাক্সিস আর 75, তাহলে অতএব ধরো বলা হলো যে এক্স অ্যাক্সিস যদি আমার 120 হয় তাহলে ওয়াই অ্যাক্সিস কত পর্যন্ত আমরা টানতে পারি, বা এই যে হিসাব নিকাশ গুলো আছে সেইগুলো একটুখানি দেখে রাখবেন। কোনগুলো বিষমতা পরিমাপ, কোনগুলো হচ্ছে কেন্দ্রীয় প্রবণতা পরিমাপ, কেন্দ্রীয় প্রবণতার সবচেয়ে নির্ভরযোগ্য পরিমাপের নাম, বিষমতা পরিমাপের সবচেয়ে নির্ভরযোগ্য পরিমাপকের নাম, তারপরে হচ্ছে কোনটা কখন আমরা ইউজ করি তার ফর্মুলা গুলো। একটা ধরুন একটা দিয়ে দিল, বললো এর হচ্ছে এসডি কত হবে, এর ভ্যারিয়েন্স কত হবে, এরকম ধরনের। আচ্ছা, এনপিসি জায়গাটা খুব ভালো করে পড়বেন, এনপিসি থেকে প্রচুর প্রশ্ন আসে এবং আসছে এই মানে প্রত্যেক বছর এনপিসি থেকেই 3-4টে করে প্রশ্ন আসছে। এনপিসি থেকে যেটা 1 সিগমা, 2 সিগমা, 3 সিগমা, তার যে ভ্যালুয়েশন গুলো একটুখানি ভ্যালু গুলো আর কি পড়ে রাখবেন। তারপরে হচ্ছে আমাদের এনপিসি যদি স্ট্যাটটা পারেন একটু দেখে রাখবেন, এনপিসি স্ট্যাট গুলো কিভাবে করতে হয়, যদিও স্ট্যাটটা মনে হয় না আসবে বলে, তাও দেখে রাখতে অসুবিধা নেই। আচ্ছা, তারপরে যদি আমরা দেখি যে এসকে এবং কেইউ এর মানগুলো, এনপিসি তে এসকে এর মান কত, যদি এসকে দেখি 0, কার্টেসিস এর মান হচ্ছে 0.263, এসকে এর যে ভাগগুলো রয়েছে, যেটা হচ্ছে পজিটিভ স্কিউড, নেগেটিভ স্কিউড, সেগুলো কাকে বলে। তারপরে যে কার্টোসিস দেখে যদি দেখি আমরা, কার্টোসিসকে 3টে ভাগে ভাগ করা হচ্ছে, প্ল্যাটিকার্টিক, মেসোকার্টিক, আর হচ্ছে আমাদের যেটা লেপ্টোকার্টিক। তাহলে লেপ্টোকার্টিক, মেসোকার্টিক, প্ল্যাটিকার্টিক, তাহলে হচ্ছে এই যে ভাগগুলো কোনটা সব থেকে উঁচুতে থাকলে কোনটা হচ্ছে, কোনটা কখন হচ্ছে। কখনো অনেক সময় দিতে পারে যে পজিটিভ একটা ছবি দিয়ে দিল, ছবিটা দিয়ে বললো যদি এই বাঁ দিকে হচ্ছে মানে উচ্চতা বেশি থাকে এবং মিনটা এই থাকে, ডান দিকে যদি কম থাকে, তাহলে সেক্ষেত্রে এটা কি পজিটিভ স্কিউড না নেগেটিভ স্কিউড। অনেক সময় এরকম দিল যে ডান দিকে যদি উচ্চতা বেশি থাকে, তারপর যদি নিচেরটা কম থাকে, তাহলে এটা কি নেগেটিভ স্কিউড না পজিটিভ স্কিউড। তাহলে এই যে ছবিগুলো মনে রাখবেন, কোনটা পজিটিভ স্কিউডের ছবি, কোনটা নেগেটিভ স্কিউডের ছবি, কার্টোসিসের কোনটা লেপ্টোকার্টিক, তারপরে হচ্ছে কোনটা প্ল্যাটোকার্টিক বা প্ল্যাটিকার্টিক, কোনটা মেসোকার্টিক, সেই জায়গাগুলো ছবিগুলো মনে থাকলে মনে থাকবে। তারপরে যে বললাম যে এনপিসি যে মানগুলো, 0.1 সিগমার মান কত, 2 সিগমা, +1 থেকে -1 এর ডিস্টেন্সের মান কত, 2 মান কত, +3 থেকে -3 দুটোর ভ্যালুয়েশন কত হবে, এই জায়গাগুলো একটু এনপিসি থেকে দেখবে। আর পার্সেন্টাইল অ্যান্ড পার্সেন্টাইল র্যাঙ্ক, এখান থেকে অনেক সময় প্রশ্ন আসে। ধরুন এরকম ধরনের প্রশ্ন আসলো যে যদি দেখা যায় যে তোমার কোনো একটা পরীক্ষায় ফলাফলে 86 পার্সেন্টাইল হয়েছে, তার মানে কি, তার মানে হচ্ছে তোমার নিচে রয়েছে 86%, তুমি রয়েছে টপ 14%-এর মধ্যে, 14%-এর মধ্যে। এই প্রশ্নটা আসে যে 86 পার্সেন্টাইল মানে তোমার নিচে 86%, তোমার ওপরে 86%, তুমি 86% পেয়েছো, এরকম। তাহলে মনে রাখবে যে 86 পার্সেন্টাইল মানে হচ্ছে তোমার নিচে রয়েছে 86%-এর ছেলে মেয়ে, তুমি রয়েছে টপ 14% ছেলে মেয়ের মধ্যে। আচ্ছা, তারপরে রয়েছে ডিরাইভড স্কোর। ডিরাইভড স্কোর মানে হচ্ছে এই যে স্ট্যান্ডার্ড স্কোর, টি স্কোর, এগুলো রয়েছে। আহ, এই যে ধরো যদি আমরা বলি যে ডেরিভেটেড স্কোরও অনেক সময় বলা হয়, বা ডিরাইভড স্কোর যেগুলো বলছি, তা সেইগুলো হচ্ছে স্ট্যান্ডার্ড স্কোর কাকে বলে। তো স্ট্যান্ডার্ড স্কোর আমরা যদি আমরা জেড স্কোর বলতে পারি, তাহলে সেখান থেকেই স্ট্যান্ডার্ড স্কোরটা বলতে পারবো। এক্স মাইনাস এম বাই সিগমা ইকুয়ালস টু এক্স ড্যাশ মাইনাস এম ড্যাশ বাই সিগমা ড্যাশ। তাহলে অনেক সময় ফর্মুলা থেকে দিতে পারে যে কোন ফর্মুলাটি স্ট্যান্ডার্ড স্কোরের ফর্মুলা সঠিক। তারপর টি স্কোর কাকে বলে, টি স্কোর যেমন আমরা জানি যে 10Z + 50, তাহলে অনেক সময় বলতে পারে যে টি স্কোরের সঠিক ফর্মুলা কত, বা টি স্কোরের ক্ষেত্রে জেড এর ভ্যালু কত হচ্ছে, জেড এর ভ্যালু কত দিয়ে গুণ হয়, মানে 10 × Z, 10Z মানে, এরকম ধরনের প্রশ্নগুলো দিতে পারে। কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন থেকে র্যাঙ্ক ডিফারেন্স এবং প্রোডাক্ট মুভমেন্ট দুটোই মেথড রয়েছে। র্যাঙ্ক ডিফারেন্স পদ্ধতিটির প্রবক্তাকে, প্রোডাক্ট মুভমেন্ট পদ্ধতিটির প্রবক্তাকে, র্যাঙ্ক ডিফারেন্সের ফর্মুলা এবং প্রোডাক্ট মুভমেন্টের ফর্মুলা। অঙ্ক তো আর করতে হবে না, যেহেতু এর বড় প্রশ্ন কিছু আসবে না। তবুও মানে ধরুন যে একটা দিয়েই দিতে পারলো যে সামেশন, ধরুন একটা দিল যে সামেশন, ধরুন দিল যে আমরা জানি যে যদি আমরা র্যাঙ্ক ডিফারেন্স দেখি, তাহলে র্যাঙ্ক ডিফারেন্সের ফর্মুলা হচ্ছে 1 - 6 সামেশন ডি স্কোয়ার বাই এন স্কোয়ার মাইনাস 1। তা ধরুন এরকম দিল যে একটা কোনো জায়গায় ভ্যালু হচ্ছে এন হচ্ছে 8, আর সামেশন ডি স্কোয়ারের যে ভ্যালু সেটা হচ্ছে ধরুন দিল 20, তাহলে এখান থেকে তুমি র্যাঙ্ক ডিফারেন্স নির্ণয় করো, এরকম দিতেই পারে। এবং এই সময় অনেক সময় প্রশ্ন আসে যে র্যাঙ্ক ডিফারেন্সের উত্তর সবসময় কত থেকে কত হবে। আমরা জানি যে সবসময় এটা হচ্ছে 0 থেকে +-1 এর মধ্যেই থাকবে, মানে 1 এর কখনোই বেশি হবে না।
মানে যাই থাকুক +1 বা -1 এর ভেতরেই থাকবে। যদি 1 এর বেশি হয় তাহলে বুঝতে পারবে যে তোমার কোরিলেশন এর অঙ্ক ভুল হয়েছে। এছাড়া আর এখানে কোরিলেশন তো নেই, বাই সিরিয়াল, পয়েন্ট বাই সিরিয়াল কিছু নেই, সে কারণে আর দরকার নেই। তাহলে এইটুকু পড়লেই হবে। এরপর আমি চ্যাপ্টার ওয়াইজ শুরু করব অল্প অল্প করে পড়ানো। ঠিক আছে, আপনারা দেখুন, যদি কোনো কোয়েরি থাকে আপনারা ওখানে মেসেজ করবেন, আমি রিপ্লাই দিয়ে দেবো। ধন্যবাদ।